জানি খুব সম্প্রতি রয়ের তরফ থেকে ফারাক জৈন তিনি বাংলাদেশ সফর করেছিলেন এবং অগাস্টের 10 তারিখ এবং 4 সদস্যের প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। হঠাৎ করে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়ের কেন বাংলাদেশ সফরে যাওয়ার প্রয়োজন পড়ল? কারণ বেশ কিছু প্রশ্ন এক্ষেত্রে ঘুরপাক খাচ্ছে। আপনার ঠিক কি মনে হচ্ছে? আপনি যদি গোটা বিষয়টাকে ব্যাখ্যা করেন, কারণ শেখ হাসিনা তিনি ঘোষণা করেছেন অগাস্টের 5 তারিখ যে একেবারে ভারত থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরছেন। তারপরে আমরা দেখলাম যে রয়ের সদস্যের বাংলাদেশ সফর। দেখুন, রয়ের প্রধান ফারাক জৈন এবং তার 3 সহযোগী বাংলাদেশের যে সফরটি করেছে সেটি বাংলাদেশ সরকারের আমন্ত্রিতই একটা সফর। এটি বলতে পারেন যে দুদেশের যে সামরিক চুক্তি বা নিরাপত্তা চুক্তি তার অধীনেই এই সফরটি। কিন্তু এই সফরটি এবার বিশেষভাবে আলাদা, মানে কি বলে এটাকে, যে আলাদাভাবে আলোচিত হয়েছে এই কারণেই যে এই সময় ভারত বাংলাদেশ ইস্যুটা নিয়ে একটা জোরালো আলোচনা চলছে, বিশেষ করে শেখ হাসিনা এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। এবং দেখুন, আলোচনার আরেকটি বিষয় এখানে, মানে এই আলোচনার উঠে আসার আরেকটি বিষয় এখানে গুরুত্ব পাওয়ার আরেকটি বিষয়ও আছে, সেটি হচ্ছে যে 2024 সালের আগস্টের পর বাংলাদেশে যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারটি পুরোপুরি পাকিস্তানপন্থী সরকারে পরিণত হয়েছিল। এবং তখন আমরা প্রতিদিনই কোনো না কোনো খবর পেতাম যে আইএসআই বা লস্কর ই তৈয়বা বা বড় বড় জঙ্গি সংগঠনের লোকজন নিয়মিত বাংলাদেশে আসছে, এবং সেটি ইউনূস সরকারের আমন্ত্রণে বা সে দেশের সেনাবাহিনীর আমন্ত্রণে। তো সেই পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের ডেলিগেশন কখনো যায়নি ইউনূস সরকারের আমলে। কিন্তু যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে তখন ভারত সরকারের পক্ষ থেকে এই যে প্রতিনিধি দলটি গিয়েছে সেখানে এই ধরনের আলোচনার স্থান পাবে, এটাই স্বাভাবিক। এবং আমি যেটি আপনি আমাকে প্রশ্ন করলেন, যে আমার কাছে যেটা মনে হয়েছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের আজকের যে বোঝাপড়ার জায়গাটি নষ্ট হয়েছে, সেই জায়গাটি কেন নষ্ট হয়েছে এবং তা থেকে উত্তরণের কি পথ আছে সেসব নিয়ে আলোচনার জন্যই আমার কাছে মনে হয় ফারাক জৈন বাংলাদেশে গিয়েছিলেন। এবং তিনি কিন্তু বাংলাদেশের যারা এই অভ্যন্তরীণ নিরাপত্তা বা আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কাজ করে, ওখানকার ডিজিএফআই, সামরিক গোয়েন্দা সংস্থা, এনএসআই যেটা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, এবং প্রধানমন্ত্রীর যিনি সামরিক উপদেষ্টা, তার সঙ্গেও কিন্তু তারা পৃথক বৈঠক করেছেন। আমার যে প্রশ্নটা, দেখুন আমরা জানি যে র বিশেষ করে কোনো একটা জায়গায় যখন যায় সেই জায়গার নিরাপত্তা বিষয়টা, সীমান্ত বিষয়টা এবং সেখানে কোনো রকম কোনো জিহাদি কার্যকলাপ হচ্ছে কিনা সেই বিষয়টা দেখাশোনা করে। শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন, নয়াদিল্লির আশ্রয়ে রয়েছেন, আমরা প্রত্যেকে জানি। শেখ হাসিনার এই বাংলাদেশে ফেরত যাওয়া, এটা তো তারেক রহমানের কাছে একটা বড় আইনি লড়াই। অন্যদিকে ভারতের কাছে একদিকে আইনি লড়াই, একটা কূটনৈতিক লড়াই, পাশাপাশি শেখ হাসিনার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টাও কিন্তু যথেষ্ট এখানে বড় হয়ে দেখা দিচ্ছে, তাই নয় কি? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, বাংলাদেশে 2024 সালের যে ঘটনা ঘটেছে তার মধ্য দিয়ে তো বাংলাদেশের কাছে, মানে বাংলাদেশ পৃথিবীর কাছে ইউনূস সরকারের 2 বছরে একটি জায়গায় প্রমাণের চেষ্টা করেছে যে শেখ হাসিনা অপরাধী, এবং তার আদালত, যে আদালতের মাধ্যমে শেখ হাসিনার বা তার সরকারের মন্ত্রীদের রায় হয়েছে ট্রাইব্যুনালের মাধ্যমে, সেখানে তো তাকে অভিযুক্ত করা হয়েছে। তো স্বাভাবিক কারণেই শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে পাঠানোটা বা বাংলাদেশে না যাওয়াটা খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া নয়, এবং সেটি খুব নিরাপত্তার ইস্যুতে খুবই ভয়াবহ একটি জায়গা। কারণ বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের নতুন করে আবার উত্থান ঘটেছে। এবং সবচেয়ে বড় কথা, আমি আপনাদের শোতে বারবার বলি, যদিও আপনার সঙ্গে এটি আমার প্রথম শো, যে বাংলাদেশে কিন্তু 2024 সালে আপনারা বা আমরা যে স্বচ্ছ চোখে যেটা দেখেছি, যেটা ছাত্র জনতার আন্দোলন, এটা ছাত্র জনতার আন্দোলন ছিল না। বাংলাদেশে 2024 সালে যে আন্দোলনটি হয়েছে সেটি সেনা জঙ্গি অভ্যুত্থান। সেই সেনা জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনাকে পালাতে হয়েছে, এবং তারাই কিন্তু আজকে রাষ্ট্র ক্ষমতায় আছে। তো সুতরাং শেখ হাসিনা সেই দেশে ঢুকলে উনি নিরাপত্তা পাবেন, এটা আমার কাছে মনে হয়। সুতরাং ওনার নিরাপত্তার ইস্যুটাও নিশ্চিত করেই ভারতকে পাঠাতে হবে। আর আপনি যেটা বললেন যে ভারতের নিশ্চিত করেই তাকে পাঠাবে, সেটি না হলে, নিশ্চিত না হলে তারা তাকে পাঠাবে।
একেবারে একেবারে স্যার আমাদের সঙ্গে থাকবেন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই সেনার বিষয়টা নিয়ে আমাদের কথা বলতেই হবে, কারণ দেখুন স্যার ঠিক যেমনটা বলছিলেন, অর্থাৎ আমাদের সঙ্গে বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকন ঠিক যেমনটা জানাচ্ছিলেন যে বাংলাদেশে জুলাই অগাস্টের আন্দোলন কি সত্যিকারের ছাত্র জনতা গণ অভ্যুত্থান ছিল, নাকি এটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র ছিল। পরিকল্পিত ষড়যন্ত্রে থাকলে বা পরিকল্পিত ষড়যন্ত্র থাকলে নেপথ্যে কারা ছিল, হঠাৎ করে ওয়াকারুজ্জামানের সেনা শেষ পর্যন্ত কেন পিছু হটেছিলেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুঁজব। পাশাপাশি আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের একেবারে খুব কাছে চলে এসেছে। নতুন করে কি সেখানে তাহলে জঙ্গি কার্যকলাপ শুরু হচ্ছে? মার্কিন গোয়েন্দারা হঠাৎ করে বাংলাদেশেই বা কি করতে এসেছেন? তারা কি নতুন করে কোনো রকম কোনো গন্ধ সেখানে পেয়েছেন, নাকি নতুন কোনো ষড়যন্ত্রের বীজ সেখানে বপন করা হচ্ছে? আসুন উত্তর খুঁজি। দেখুন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, যে আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকন। আপনি আলোচনা প্রসঙ্গে একদম শেষে যে বিষয়টা উল্লেখ করলেন যে বাংলাদেশের জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল সেটাকে ছাত্র আন্দোলন আমরা বলতে পারি না। আপনার একটা বই খুব সম্প্রতি আপনারা তিনজন মিলে প্রকাশ করেছেন। শাহিদুল হাসান খোকন আপনি নিজে ছিলেন সেখানে, দীপ হালদার ছিলেন এবং জয়দীপ বলে একজন লেখকও সেখানে ছিলেন। সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানের কি ভূমিকা ছিল খুব সুন্দরভাবে আপনারা সেখানে ব্যাখ্যা করেছেন। যদি সেই আনটোল্ড স্টোরিটা একটু রিভিল করেন। দেখুন, আমি প্রথম থেকেই বলে এসছি, আমাদের বই তো বেরিয়েছে এই আহ, যে আন্দোলন সংগ্রাম বা জুলাই আগস্টের প্রায় 1 বছর পর। কিন্তু আমি অক্টোবর 2024 থেকেই বলে এসেছি যে বাংলাদেশে যেটি ঘটেছে সেটি সামরিক বাহিনী এবং জঙ্গিদের একটা অভ্যুত্থান, এবং তার সামনে দেওয়া হয়েছিল ছাত্রদেরকে অস্ত্র করে ছাত্রদেরকে সামনে রেখেই মূলত এই অভ্যুত্থানটি ঘটানো হয়েছে। দেখুন, বাংলাদেশের সেনাপ্রধান আহ তো তার চেহারা একের পর এক বের হচ্ছে, যে সে যে জঙ্গিবাদে আদর্শে উদ্বুদ্ধ, সে যে জামাতি ইসলামের আদর্শে উদ্বুদ্ধ, সেটি কিন্তু এখন বের হচ্ছে, আস্তে আস্তে বের হচ্ছে। এবং তার জামাত সম্পৃক্ততা, তার পাকিস্তান সম্পৃক্ততার নানা গল্প কিন্তু এখন বের হচ্ছে। এই গল্পটি মূলত আমাদের আহ ইনশাআল্লাহ বাংলাদেশ বইয়ে আমরা লিখেছিলাম যে আসলে কিভাবে সেনাবাহিনী বিট্রে করেছে, এবং এ কথাটি কিন্তু আমরা লিখেছিলাম আমাদের মনের মতো করে বা আমাদের অনুসন্ধান তা নয়। তৎকালীন বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আহ, মানে গৃহমন্ত্রী বাংলাদেশের, আসাদুজ্জামান খান হ্যাঁ কামাল, হ্যাঁ হ্যাঁ। তিনি তিনি আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং সেই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে কিভাবে সেনাপ্রধান এবং তার জেনারেলরা সরকারের সঙ্গে বিট্রে করেছে এবং সরকারকে কিভাবে বিভ্রান্ত করে সে আহ, ক্ষমতা থেকে শেখ হাসিনাকে চলে যেতে বাধ্য করেছে। তো সেখানে